আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অঙ্কন শ্রেষ্ঠা। প্রথমে সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে, ব্রিফিংয়ে প্রেস সচিব। আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন, জানালেন ইসি সচিব। 3 দিনব্যাপী হজ ও ওমরা মেলা শুরু, মধ্যস্বত্বভোগীমুক্ত হজ ব্যবস্থা গড়ে তোলার প্রতি ধর্ম উপদেষ্টার গুরুত্বারোপ। সিলেটে লুণ্ঠিত সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর রাতভর অভিযান, 120 ট্রাক পাথর জব্দ। লুট হওয়া পাথর 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ হাইকোর্টের। ওবায়দুল কাদের সহ প্রভাবশালী কয়েকজনের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে, শীঘ্রই দাখিল করা হবে তদন্ত প্রতিবেদন, জানালেন প্রসিকিউটর। গাজায় ইসরায়েলি আগ্রাসনে আরও 23 ফিলিস্তিনি নিহত, অনাহারে প্রাণ হারালো 3 শিশুসহ আরও 8 জন। এবং টটেনহ্যামকে টাইব্রেকারে 4-3 গোলে হারিয়ে উয়েফা সুপার কাপের শিরোপা জিতল পিএসজি। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ এবং সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, সংস্কার কমিশনের 367টি সুপারিশের মধ্যে 37টি সুপারিশ ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর খুবই ফলপ্রসূ হয়েছে এবং এই সফর দুই দেশের মধ্যে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। যে সংস্কার কমিশনগুলো, মোট 11টা সংস্কার কমিশন হয়েছিল, আপনি জানেন। কনস্টিটিউশন সংস্কারটা ছাড়া মোট 10টা কমিশনের যেগুলো আশু সুপারিশ, যেগুলো বাস্তবায়নযোগ্য, সেগুলো নিয়ে আজকে আবার একটা বড় আলোচনা হয়। আজকে আরও জানানো হয় যে আরও 246টা আশু করণীয় রিফর্ম আরও এসছে, এগুলো বাস্তবায়নাধীন, এটা জানানো হয় ক্যাবিনেটকে। মোট হচ্ছে 367টা। 367টার মধ্যে 37টি অলরেডি বাস্তবায়িত হয়েছে। নতুন যেগুলো 246টা এসছে, তার মধ্যে 82টা ছিল লেবার নিয়ে। যিনি অ্যাডভাইজার ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, উনি জানিয়েছেন যে তার 82টার মধ্যে অনেকগুলোই খুবই ফাইনাল পর্যায়ে আছে বাস্তবায়নের, কিছু কিছু অলরেডি বাস্তবায়িত হয়েছে। নারী কমিশনের 71টি বাস্তবায়নের জন্য লিস্টিং করা হয়েছে এবং অনেকগুলো অলরেডি এটা নিয়ে কাজ হচ্ছে। এলজিআরডির 37টি, হেলথের 33টি এবং ইনফরমেশনের 23টি মোট। গত গভর্নমেন্টের সময় কিছু হিসাবে আসছে প্রায় $300 মিলিয়ন, কেউ বলছেন প্রায় $200 মিলিয়ন সার্ভেলেন্স ইকুইপমেন্ট কেনা হয়েছিল। এবং পুরো জিনিসটা আমরা যেটা রিপোর্টে আমরা পড়ছি, যেটা টেক গ্লোবাল ইনস্টিটিউটের 70 পেজের যে রিপোর্ট সেখানে, এবং ডেইলি স্টারের রিপোর্ট, এখানে পুরোপুরি স্পষ্ট যে গত স্বৈরাচার সরকার বাংলাদেশের নাগরিক অধিকার হরণের জন্য এই সার্ভেলেন্সের যে ইকুইপমেন্টগুলো, সেগুলো স্পাইওয়্যার তারা ইউজ করেছেন। কনস্টিটিউশনে আমাদের যে গোপনীয়তার যেই রাইটটা দেওয়া হয়েছে, সেটাকে তারা খর্ব করেছেন। তো সেইটার উপরে একটা কমিটি করে দেওয়া হয়েছে যে এটাকে ইনভেস্টিগেট করার জন্য, যে কত টাকার কত $মিলিয়ন এটা কেনা হয়েছে এবং কোথা থেকে এইগুলো কেনা আছে, এই পুরো বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন। সেগুলোর উপরে এটার প্রধান থাকবেন ফয়েজ তায়েব আহমেদ, উনি এটার নেতৃত্ব দিবেন। এবং এইটার ফলে
যেটা হবে যে কীভাবে করা হয়েছে এবং এটা কীভাবে ইউজ করা হয়েছে। মালয়েশিয়া নিয়ে আমরা বলতে পারি আমাদের একটা খুবই ফ্রুটফুল একটা ট্যুর হয়েছে। আমরা বলবো এটা একটা ল্যান্ডমার্ক ট্যুর ছিল, আমি বলবো যে ফলপ্রসূ একটা ট্যুর হয়েছে এবং এর ফলে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে যে অলরেডি একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ আছে সেটা আরও শক্তিশালী হলো এবং আরও নতুন উচ্চতায় উঠলো। আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে প্রকাশিত হবে। আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন অফিসে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান। ইসি সচিব বলেন, নির্বাচনী রোডম্যাপ আগামী সপ্তাহে প্রকাশিত হবে, তবে রোডম্যাপ কিভাবে তৈরি করা হবে তা পরে ঘোষণা করা হবে। প্রবাসীদের ভোটদানের অধিকার সম্পর্কে ইসি সচিব বলেন, এ বিষয়ে আরও আলোচনা হবে। আলোচনার পর বিস্তারিত সাংবাদিকদের অবহিত করা হবে। তিনি আরও বলেন, কমিশন এখন পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৩১৮টি আবেদন পেয়েছে, যেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। আজ বিকেলে নির্বাচন কমিশনে নির্বাচন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। পরে জাতীয় পার্টির প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন। রোডম্যাপ, হ্যাঁ, আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো, সো দ্যাট আপনারা আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। আজ থেকে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ৩ দিনব্যাপী হজ ও ওমরা ফেয়ার ২০২৫। সকালে এর উদ্বোধন করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। এ সময় মধ্যস্বত্বভোগীমুক্ত হজ ব্যবস্থাপনা গড়ে তুলতে হজ এজেন্সির মালিকদের প্রতি আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। এবছর হজ মেলায় অংশ নিচ্ছেন ১৫৪টি এজেন্সি। রিপোর্ট আরিফিন মাসুদের। হজ ও ওমরা ফেয়ার ২০২৫ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী এবারের হজ ও ওমরা ফেয়ার উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। উদ্বোধন অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ভোগান্তিবিহীন হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগীদের অত্যাচার থেকে হজ ব্যবস্থাকে মুক্ত রাখতে এজেন্সি মালিকদের প্রতি আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। এ সময় তিনি জানান, হজ যাত্রায় বিমান ভাড়া নিয়েও কাজ শুরু করেছে ধর্ম মন্ত্রণালয়। বিমান ভাড়া নির্ধারণের জন্য আমরা কাজ শুরু করেছি। বিমানের সাথে যখনই কথা বলবো, আমার হাবের প্রতিনিধি রাখবো, আপনাদের প্রতিনিধি রাখবো এবং ওপেন ডিসকাশন করব মধ্যস্বত্বভোগীদের এই অত্যাচার থেকে যাতে হজ ব্যবস্থাপনাকে মুক্ত রাখা যায়, আপনাদের সহযোগিতা কামনা করি। মধ্যস্বত্বভোগীরা মাঝখানে থাকার কারণে তারা আবার মাঝখানে কিছু টাকা নিয়ে নেয়, ফলে এই চুক্তিটা করা সম্ভব হচ্ছে না। অতএব আসুন আমরা পারস্পরিক সহযোগিতা করি। আপনাদের সহযোগিতা পেলে, আন্তরিকতা পেলে আমরা ২৬ সালের হজ ২৫ সালের চাইতে আরো বেস্ট করতে পারব। সৌদি ক্যাটারিং ব্যবস্থার পরিবর্তে নিজস্ব ক্যাটারিং ব্যবস্থা প্রবর্তন সহ সৌদি আরবে হাজিদের নানা সমস্যার বিষয়ে অ্যাম্বাসির মাধ্যমে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে ধর্ম মন্ত্রণালয়। সৌদি মিনিস্টারকে চিঠি লিখেছি, দুপুরে ডিউ লেটার দিয়েছি, ক্যাটারিং সার্ভিসটা যাতে বাতিল করা হয় এবং বাংলাদেশি লোকেরা, বাংলাদেশি হাজি সাহেবেনরা সৌদি আরবের খাবার খেতে অভ্যস্ত নন। তা আমার সচিব মহোদয় ওনার সাথে আলাপ করবেন। আমরা দাবি জানাবো যাতে খাবার ক্যাটারিংটা ওনাদের সরকারি ব্যবস্থাপনা থেকে বাদ দেন। গত বছর হজ যাত্রায় কোনো হাজি জর্দা ও তামাকা জাতীয় পণ্যসহ অনুমতি নেই এমন পণ্য বহন করায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও উপদেষ্টা তার বক্তব্যে তুলে ধরেন। আগামী দিনে এ সকল কাজ থেকে বিরত থাকতে হজ যাত্রীদের প্রতি আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। আমরা বিব্রত হই, আমরা লজ্জিত হই। হাজি সাহেবদের প্যাকেট, হাজি সাহেব বলতে চাই এগুলো এজেন্সিরা দিয়েছে। জর্দা তামাক আমার বাংলাদেশের আইনে মাদক নয়, কিন্তু সৌদি আরবের আইনে এটা মাদক। এগুলো নিয়ে যান, তো আমাদের ভাবমূর্তি একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। অসুস্থ ব্যক্তি বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের হজে না পাঠাতে এজেন্সি মালিকদের প্রতিও আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। গেলবার এমন হাজি গেছে যে হাজির পা নাই, তো কেন তাকে আপনি অ্যালাউ করলেন? জামাইরও পা নাই, বউরও পা নাই, তো ওমরা কিভাবে করবে? আরেকজনের পায়ের নিচে সিরোসিস, উঠতে পারে না, দাঁড়াতে পারে না, এজেন্সি এই লোকেরা ওরা ফেলে চলে গেছে। আমরা এবার খুব কঠোর হচ্ছি, সিভিল সার্জনের মাধ্যমে
হাবের সাথে পরামর্শক্রমে ফিজিক্যাল ফিটনেস না থাকলে আমরা তাদেরকে নেব না। অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব AKM আফতাব হোসেন প্রামাণিক, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার ও সিনিয়র সহসভাপতি শামীম সাইদি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। হাজিদের জন্য বিভিন্ন সুবিধা ও অফার নিয়ে এবার একই ছাদের নিচে হজ মেলায় একত্রিত হয়েছে 154টি হজ এজেন্সি। তারা বলছেন, হজ গমনে ইচ্ছুক ব্যক্তিদের সঙ্গে সকল প্রতিশ্রুতি রক্ষার পাশাপাশি হাজিদের নিরাপত্তায় এবারই প্রথম GPS এর মতো প্রযুক্তি সুবিধা দিচ্ছেন তারা। হাজিরা হারায় যায়, সেখানে আমরা একটা ব্যতিক্রম নিয়ে আসতেছি, GPS সিস্টেম, যাতে হাজিরা না হারায়। হাজিদের হাতে কোমরে বেল্টে থাকবে একটা সিম থাকবে, আমরা হাজিদেরকে মনিটরিং করার জন্য। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থেকে মুক্তি পেতেই হজ গমনে ইচ্ছুক ব্যক্তিরা আসছেন এই হজ মেলায়। তারা বলছেন, এজেন্সিগুলোর সঙ্গে সরাসরি কথা বলে স্বার্থ ও পছন্দের হজ প্যাকেজটি মেলা থেকে বেছে নেবার সুযোগ পাচ্ছেন তারা। সবকিছু এখানে ওপেনলি ডিসকাস করার সুযোগ আছে, এই জন্য আসছি দেখার জন্য, প্লাস কথা বলার জন্য, সুযোগ হলে হয়তো রেজিস্ট্রেশন করতে পারি এগুলোর জন্য। সংশ্লিষ্টরা বলছেন, গেল হজ ব্যবস্থাপনার তুলনায় 2026 সালের হজ ব্যবস্থাপনা হবে আরও উন্নত। আরিফিন মাসুদ, BTV নিউজ, ঢাকা। সিলেটে সাদা পাথর বোঝাই 120টি ট্রাক জব্দ করা হয়েছে। বুধবার রাতভর তল্লাশি চৌকি বসিয়ে অভিযান চালিয়ে এসব ট্রাক জব্দ করেছে যৌথ বাহিনী। এসব পাথর আবার ভোলাগঞ্জের সাদা পাথরে প্রতিস্থাপন করা হবে জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার। জানা গেছে, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে পৃথক দুটি তল্লাশি চৌকি স্থাপন করে পাথর তোলা বন্ধে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত বছরের 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপর সিলেট জেলার 8টি পাথর কোয়ারি ও কোয়ারি বহির্ভূত 10টি এলাকা থেকে পাথর লুটপাট শুরু হয়। বিশেষ করে কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলা, ভোলাগঞ্জ পাথর কোয়ারি ও সংরক্ষিত বাংকার এলাকা এবং গোয়াইনঘাটের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা জাফলং ও পর্যটন কেন্দ্র বিছানাকান্দি থেকে গণহারে পাথর লুট হয়। এদিকে ভোলাগঞ্জে লুট হওয়া সব পাথর আগামী 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে অবৈধভাবে পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের তালিকাও চেয়েছেন আদালত। আজ এই আদেশ দেন হাইকোর্ট। এর আগে সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট করা হয়েছে। আগামী রোববার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মীর KM নুরুন্নবী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। রিটে ঘটনার তদন্ত করে 15 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ চাওয়া হয়েছে। অন্যদিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাথর চুরির অভিযোগের পূর্ব ইসলামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, আলমগীর হোসেনের বিরুদ্ধে 2024 সালে বালু ও পাথর চুরির একটি মামলার ওয়ারেন্ট থাকায় তাকে আটক করেছে ডিবি। গত বছরের 5 আগস্টের পর সাদা পাথর লুটপাটের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুল এলাকায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সাক্ষীদের আবেদনের প্রেক্ষিতে আজ এই নির্দেশ দেয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রসিকিউটর গাজী MH তামিম। তিনি বলেন, এ বিষয়ে তদন্ত করার জন্য 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে গাজী MH তামিম জানান, ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজন প্রভাবশালীর মামলার তদন্ত শেষ পর্যায়ে। শীঘ্রই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। মাত্র 2টি ট্রাইব্যুনাল, সেখানে অলরেডি 5টি মামলা বিচার পর্যায়ে আছে। 2টি মামলার সাক্ষী শুরু হয়েছে, বেশ কিছু সাক্ষীও হয়েছে, এবং একটা সাক্ষী শুরু হলে ওই সপ্তাহ পুরো ওই মামলায় এঙ্গেজ হয়ে যাচ্ছে। তারপরেও ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের তদন্ত প্রতিবেদন একদম শেষ পর্যায়ে মর্মে আমাদেরকে তদন্ত সংস্থা থেকে জানানো হয়েছে। খুব শীঘ্রই আমরা আশা করছি যে আরও কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন আমরা হাতে পাব। মামলার তদন্ত করার ক্ষেত্রে বা বিচারের জন্য প্লেস করার ক্ষেত্রে আমরা আসামির চেয়ে গুরুত্ব দিচ্ছি অপরাধের গ্রাভিটিটাকে। যে সকল হেনিয়াস অফেন্স ঘটেছে সেই সকল অপরাধকে, সেই সকল অভিযোগকে আমরা তদন্ত বা বিচারের জন্য সামনে নিয়ে আসি।
ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার ফলে ভারত থেকে উজানের ঢল নেমে আসায় পদ্মার পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। চলতি মাসের শুরু থেকেই প্লাবিত হচ্ছে চর এলাকার নিম্নাঞ্চল। কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ক্ষতি হয়েছে আবাদি জমির। কিছু এলাকার শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। এদিকে উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে 5 উপজেলার বহু মানুষ। আরও জানাচ্ছেন সীমা শারমিন। ভারী বৃষ্টি ও ফারাক্কার বাঁধ খুলে দেওয়ার বিরূপ প্রভাবে ভারতের উজান থেকে নেমে আসা পানির কারণে গত জুলাই থেকেই পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে চলতি আগস্টের প্রথম সপ্তাহ থেকে অস্বাভাবিক হারে বাড়ছে পদ্মার পানি। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মাপাড়ের প্রায় 1.5 লক্ষ মানুষ এখন আতঙ্কিত। চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও রাস্তা ইতোমধ্যেই প্লাবিত। 13টি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে বন্যা কবলিত 5 ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে। সদর ও শিবগঞ্জ সহ বেশ কিছু এলাকার প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢুকে পড়েছে। পানিবন্দী রয়েছে অন্তত 9000 পরিবার। এদিকে প্রায় 1 যুগ পর রাজশাহীতে পদ্মার পানি আবারও বিপদসীমা অতিক্রম করেছে। গত কয়েকদিন ধরে রাজশাহীতে পদ্মার পানি বেড়েই চলেছে। পদ্মা তীরবর্তী নিম্নাঞ্চল সমূহ প্লাবিত। পানিবন্দী রয়েছে কয়েকশো পরিবার। সিরাজগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে পদ্মার পানি। ডুবে গেছে ফসলের ক্ষেত। ফরিদপুরে তলিয়ে গেছে পদ্মা তীরবর্তী চরাঞ্চল। বাড়ছে তিস্তা নদীর পানিও। বিপদসীমা অতিক্রম করেছে ডালিয়া পয়েন্ট। লালমনিরহাটে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার 5 সেন্টিমিটার উপরে। চরাঞ্চল ও নিম্নাঞ্চলে ফসলি জমি নষ্ট হয়েছে। পানিবন্দী রয়েছে অনেক মানুষ। সীমা শারমিন, বিটিভি নিউজ। এবারে আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি আগ্রাসনে আরও 123 জন নিহত হয়েছে বলে ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। তাদের মধ্যে ত্রাণ নিয়ে যাওয়া 21 জন ক্ষুধার্ত ফিলিস্তিনি রয়েছে। এটি এক সপ্তাহের মধ্যে গাজায় 24 ঘন্টায় সবচেয়ে বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ছিটমহলটিতে অনাহার ও অপুষ্টিতে ভুগে 3 শিশুসহ আরও 8 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভূখণ্ডটিতে অনাহারে ও অপুষ্টিতে 235 জনের মৃত্যু হলো। এদের মধ্যে 106 জন শিশু। এদিকে ইসরায়েল গাজা সিটি ফের দখল করার পরিকল্পনা করেছে। প্রায় 2 বছর ধরে চলা যুদ্ধের শুরুর দিকেও তারা গাজা সিটি দখল করেছিল, কিন্তু পরে বাহিনী প্রত্যাহার করে নিয়েছিল। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের পূর্বাংশেও ট্যাঙ্ক নিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ট্যাঙ্কের গোলাবর্ষণে বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি বিমান ও ট্যাঙ্কগুলো গাজা সিটির পূর্বাংশে বোমা ও গোলাবর্ষণ করে। গতকাল রাতে চালানো বোমা হামলায় গাজা সিটির জেইতুন ও শেজাইয়া এলাকার বহু বাড়ি ধ্বংস হয়। আল আহলি হাসপাতাল জানিয়েছে, জেইতুনের এক বাড়িতে চালানো বিমান হামলায় 12 জন নিহত হয়েছে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় 61,722 জন ফিলিস্তিনি নিহত এবং 1,54,525 জন আহত হয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজ শহরে এই বৈঠক হবে। তবে বৈঠক থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা আসবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। পুতিনের সঙ্গে বৈঠকে বসার আগে বুধবার ইউরোপের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প।
বৈঠক শেষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, শুক্রবারের বৈঠকে রাশিয়া যদি যুদ্ধ বন্ধ করার বিষয়ে রাজি না হয় তাহলে এর পরিণতি হবে খুবই মারাত্মক। এর আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ শেষে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স একটি যৌথ বিবৃতি দেয়। তাতে বলা হয়েছে, যুদ্ধবিরতি কোনো চুক্তি হলে তাতে অবশ্যই ইউক্রেনের নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তার বিষয়টি থাকতে হবে। আর পুতিন যদি শুক্রবার যুদ্ধবিরতির চুক্তি করতে রাজি না হন তাহলে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়া উচিত। এদিকে ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর জেলেনস্কি বলেছেন, যুদ্ধ বন্ধের যে কূটনৈতিক প্রচেষ্টা তাতে অবশ্যই ইউক্রেন ও ইউরোপীয় মিত্র দেশগুলোকে যুক্ত করতে হবে। ইতালির দক্ষিণাঞ্চলীয় লাম্পেদুসা দ্বীপের উপকূলে নৌকাডুবিতে অন্তত ২৬ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। উদ্ধার অভিযান চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির কোস্টগার্ডের বিবৃতিতে বলা হয়েছে, লিবিয়া থেকে ইউরোপগামী অভিবাসীদের বহনকারী নৌযানটি লাম্পেদুসা থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে ডুবে যায়। উদ্ধার হওয়া অভিবাসীদের প্রাথমিক বর্ণনায় জানা গেছে, তারা লিবিয়ার ত্রিপলি এলাকা থেকে দুটি নৌকায় করে রওনা হয়েছিল। একটি নৌকায় পানি ঢুকতে শুরু করলে সবাই অন্য নৌকায় ওঠেন, পরে উত্তাল সমুদ্রে সেটি উল্টে যায়। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর হিসেবে ওই নৌকায় ৯২ থেকে ৯৭ জন যাত্রী ছিলেন। কোস্টগার্ডের ৫টি জাহাজ, ২টি বিমান ও একটি হেলিকপ্টার উদ্ধার কাজে অংশ নিয়েছে। এখন পর্যন্ত ৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দক্ষিণ ইউরোপ জুড়ে ভয়াবহ তাপপ্রবাহ চলছে। এর মধ্যে একের পর এক দাবানল ছড়িয়ে পড়ছে গ্রিস, স্পেন, তুরস্ক ও আলবেনিয়ায়। ২৪ ঘন্টায় গ্রিসে নতুন করে ১৫২টির বেশি স্থানে দাবানলের সূত্রপাত হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে গ্রিস জুড়ে অগ্নি নির্বাপন বিভাগের প্রায় ৫,০০০ সদস্য কাজ করছেন। কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে স্পেন, আলবেনিয়া ও তুরস্কে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। ধোঁয়ায় শ্বাসকষ্ট ও দগ্ধ হয়ে অগ্নি নির্বাপন কর্মী সহ আরও অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে ইউরোপের কয়েকটি অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। ফ্রান্স ও স্লোভেনিয়ায় রেকর্ড তাপপ্রবাহ হয়েছে। গ্রিসের পর্যটন দ্বীপ কিওস ও জাকিন্থোস থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। পশ্চিম পেলোপনিস অঞ্চলের পাত্রাস শহরে রাতে দাবানল ছড়িয়ে পড়ে। এতে অনেক বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও গাড়ি পুড়ে গেছে। জান্তে দ্বীপে ১৫ কিলোমিটার জুড়ে বিস্তৃত ৩টি পৃথক দাবানল এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। এতে বসতবাড়ি, পর্যটন অবকাঠামো ও কৃষিজমির ক্ষতির খবর পাওয়া গেছে। স্পেনের সরকার জাতীয় জরুরি কার্যক্রমের মাত্রা বাড়িয়েছে। দাবানল নিয়ন্ত্রণে অন্তত ১,০০০ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। পর্তুগালে অগ্নি নির্বাপন কর্মীরা এখনও ৩টি বড় দাবানলের সঙ্গে লড়ছেন। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলের ত্রানকোসো এলাকার দাবানলটি সবচেয়ে বড়। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, বৈশ্বিক উষ্ণতার কারণে ভূমধ্যসাগরীয় অঞ্চলের গ্রীষ্ম আরও বেশি গরম ও শুষ্ক হয়ে উঠছে, যা দাবানল মৌসুমকে দীর্ঘতর ও তীব্রতর করার ঝুঁকি বাড়াচ্ছে। শেয়ার বাজারের খবর। টানা কয়েকদিন মন্দার পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব ফিরে এসেছে। আজ শেয়ার লেনদেন কম হলেও মূল্যসূচক বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে ১৪,৯৭২.৭৮, যা গতকালের চেয়ে শতকরা ০.৩১ বেশি। এছাড়া সিসি ৩০-এর মূল্যসূচক দাঁড়ায় ১৩,২৩৭.৯২, যা গতকালের চেয়ে শতকরা ০.৩০ বেশি। আজ ১৯৭টি কোম্পানির ১৯,৫৩,৭২৯টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য ৪,৬১,৪৭,০০০ টাকারও বেশি। এর মধ্যে ৯১টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, ৭৫টির কমেছে এবং ৩১টির দাম অপরিবর্তিত রয়েছে। এবারে আবহাওয়ার খবর।
আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবার বলছি ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের কোথাও কোথাও ভারী থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় ৫টা ৩০ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৪ মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত ৪টা ২৬ মিনিটে, জোয়ার শুরু হবে বেলা ১১টা ১২ মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে বিকেল ৪টা ৪৯ মিনিটে এবং জোয়ার রাত ১১টা ৩১ মিনিটে।